আগের দিন আমরা কি করেছিলাম যে ইতিহাসে যে বিভিন্ন যে রাজবংশগুলো আছে তাদের প্রতিষ্ঠাতা, তাই তো? জাস্ট সেইগুলোকেই জাস্ট আমি 2 মিনিটে আর একবার সাথে ঝালিয়ে নিব। আর তোমরা যারা অফলাইনে দেখবে তোমরা একটু বলার চেষ্টা করবে। তোরা তো ওটা জানিস, এর আগের দিন পড়েছিস, আশা করি এবার আজকে হয়তো পারবি, আর তোরাও চেষ্টা করবি, ঠিক আছে? তো 2 মিনিট জাস্ট লাগবে। তারপর আমরা আবার আজকে নতুন কিছু কি পড়বো, আজকে দুটো জিনিস পড়বো। এক হচ্ছে যে কি সর্বশ্রেষ্ঠ শাসক প্রত্যেকটা বংশের, আর একটা দ্বিতীয় যেটা পড়বো যে সর্বশেষ শাসক। পরীক্ষা কিন্তু খুবই আসে এগুলো। তো প্রথমে আমরা যেটা পড়েছিলাম যে প্রতিষ্ঠাতা, তো প্রতিষ্ঠাতা আমরা জাস্ট 2 মিনিটেও ঝালিয়ে নিই। প্রথম যেটা বলছে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? বল, সবাই তো জানি সেটা সিমুক, তাই তো? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে সিমুক। তারপরে কি আছে? চোল বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? তারপরে কি ছিল যে স্বাধীন চোল বংশের প্রতিষ্ঠাতা? আদিত্য। বাহ, একে পড়া দিয়েছিলাম, পড়ে এসছে ভালো করে। তারপরে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা না, জয় সিংহ। চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে জয় সিংহ। আর স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। কি হলো, থেমে গেলি কেন? বল, চল। তারপরে আসে, এবার আশা করি তোরাও পারবি, এবার এগুলো সহজ আসছে, যে মোগল সাম্রাজ্যে বা মোগল বংশের প্রতিষ্ঠাতা। তাড়াতাড়ি বলে শেষ কর। বাবর, ফাঁসফাট করে বলে দেবা, ঠিক আছে? আচ্ছা, মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা শিবাজি। এগুলো কিন্তু আমরা পড়ে নিয়েছি আগের ক্লাসে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিবে, ঠিক আছে? চলো। আচ্ছা, খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন খলজি। আচ্ছা, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। দিল্লি সুলতানি যে আর একটা এর সঙ্গে রিলেট করে বলেছিলাম যে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, কারণ নিজেই ও দাস ছিল, ওকে কি হয়েছিল যে বাজার থেকে ওকে কিনে নেওয়া হয়েছিল। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন শাহ। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ। আর বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমন শাহ। আলাউদ্দিন বাহমন শাহ। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা না, হরিহর ও বুক্কা। হরিহর ও বুক্কা। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। এটা মানে এটা প্রচুর পরীক্ষায় আসছে আর আগামী দিনেও কিন্তু আসবে। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা একটু আগে ধরলাম চন্দ্রগুপ্ত মৌর্য। স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা হ্যাঁ বিজয় সেন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা নাগভট্ট। নাগভট্ট, প্রথম নাগভট্ট। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ। কুশল বংশের প্রতিষ্ঠাতা একদম প্রথম কথফিসিস, একদম। তো এই কটা কিন্তু আমরা পড়ে নিয়েছিলাম, ঠিক আছে? তো যাই হোক, ওই ভিডিওটা কিন্তু আমার ওই দ্য ফার্স্টেস্ট একাডেমি চ্যানেলে আছে। আর এটা আজকে নতুন, এটা একটা চ্যানেল খুলেছি, এইখানে আজ থেকে তোমরা কিন্তু জিকে ক্লাস পাবে। তো আজকে এবার আমরা যেটা নতুন পড়বো সেটা হচ্ছে যে কি সর্বশ্রেষ্ঠ শাসক। সর্বশ্রেষ্ঠ শাসক মানে বিভিন্ন বংশের বা রাজ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। তো চলো তাহলে আজকে আমরা প্রথম যেটা শুরু করি। বলছি যে তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ বিন তুগলক বলে, আবার অনেকে এরকমও বলে যে ফিরোজ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক বা ফিরোজ বিন তুগলক। বোঝা গেছে? তাহলে তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাট বা শাসক কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। কে ছিল? আবার রিপিট করো, যে মোগল তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। তারপরে খলজি বংশের শ্রেষ্ঠ শাসক, এটা তো আলাউদ্দিন খলজি, এটা সবাই জানো, ঠিক আছে? এটা আশা করি সবাই জানো। খলজি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি। আচ্ছা, পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক পড়ে আসুনি? পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে নরসিংহ বর্মন। তাহলে আমরা কি বললাম? পল্লব বংশের শ্রেষ্ঠ শাসককে নরসিংহ বর্মন। তারপরে কি বললাম? যে পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে নরসিংহ বর্মন। এইভাবে যখন প্রতিদিন পড়বো আমরা একটু একটু করে অনেক কিছু শিখে যাব, অনেক কিছু মাথায় ঢুকে যাবে। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি সাতবাহন গৌতম পুত্র সাতকর্ণী। গৌতম পুত্র সাতকর্ণী। চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক দ্বিতীয় পুলকেশী, একদম ভেরি গুড, দ্বিতীয় পুলকেশী। কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক
কনিষ্ক কুইজ একটু আগেও ধরলাম আমি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসে যে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা, অমোঘ বর্ষ, অমোঘ বর্ষ। তাহলে কি বললাম, রাষ্ট্রকূটটা একটু কঠিন, এটা পরীক্ষায় মানে তোদের মতো পরীক্ষায় না আসারই কথা। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে অমোঘ বর্ষ। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা, হ্যাঁ, মিহির ভোজ। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে মিহির ভোজ। আচ্ছা, পাল বংশের শ্রেষ্ঠ রাজা দেবপাল। শ্রেষ্ঠ রাজা হচ্ছে পাল বংশে, সেটা হচ্ছে দেবপাল। তারপরে হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট, এটা সবাই জানে, গোটা ভারতবর্ষ জানে। এটা যদি ভুল করে দাও তাহলে কেমন করে হবে? বৃহদত্ত শেষ সম্রাট অশোক, অশোক রে, সম্রাট অশোক হচ্ছে মৌর্য যুগের সর্বশ্রেষ্ঠ সম্রাট বা শাসক, যাই বলো, খুবই ইম্পর্টেন্ট। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত যুগের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত আছে এখানে, তো গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্ত শ্রেষ্ঠ। সমুদ্রগুপ্ত তো আছে, ঠিক আছে। পরের দিন আমি এটা রেকটিফাই করে দেবো, ঠিক করে দেবো, এটা ভালো করে আমি দেখে আসবো, ঠিক আছে। হতেও পারে, অসুবিধা নেই। এটা হচ্ছে বিজয়নগর বংশের শ্রেষ্ঠ রাজা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন। বিজয়নগর কৃষ্ণদেব রায়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু প্রচুর আসে। কৃষ্ণদেব রায়, ঠিক আছে। কৃষ্ণদেব রায় হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের বা বংশের শ্রেষ্ঠ রাজা। হুসেন শাহী বংরাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন হুসেন শাহ। তাহলে আজকে কিন্তু আমরা 14খানা বংশ পড়লাম এবং 14খানা বংশের কিন্তু শ্রেষ্ঠ সম্রাট পড়লাম। আমি আরেকবার রিপিট করব ফটফট, খুব তাড়াতাড়ির মাধ্যমে, সেখানে কিন্তু তোরা আবার একটু বলার চেষ্টা করবি, ঠিক আছে। এইখান থেকে কিন্তু জিকেটা হয়ে যাবে, বোঝা গেছে? এগুলোকে বলা হয় জিকে, জেনারেল নলেজ। আবার জিএসও বলতে পারিস, ঠিক আছে। চলো যাই হোক, জেনারেল স্ট্র্যাটেজি। তো যেটা বলছে যে কি তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা মোহাম্মদ বিন তুগলক। খলজি বংশের শ্রেষ্ঠ রাজা, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা নরসিংহ বর্মন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি, গৌতমী পুত্র সাতকর্ণী। চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বল, দ্বিতীয় পুলকেশী। চালুক্য বংশ হচ্ছে দ্বিতীয় পুলকেশী। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা ঠিক বুঝি বল, অমোঘ বর্ষ। কুশল বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা মিহির ভোজ। এগুলো কখনো সম্রাট বলে আবার রাজা বলে, আমি রাজা বলেই চালিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে কোনো একটা ব্যাপার না। ভোজ খাওয়া দাওয়ার ভোজ। তো মিহির আনা হয় না, তো মিহির থেকে মনে রাখো যে প্রতিহার, ঠিক আছে। প্রতিহার মানে একটু পারলে একটুখানি যখনই জিকে পড়বি কোনো কিছু মনে রাখার জন্য একটুখানি ট্রিক বানার চেষ্টা করবি যাতে মনে থাকে কীভাবে। হ্যাঁ, মিষ্টি, ভোজ খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, প্রতিহার বংশের একজন ছিল যে ভোজ খেতে খুব ভালোবাসে, তাহলে মিহির ভোজ হয়ে গেল। চলো, এরপরে যে সেন বংশের শ্রেষ্ঠ রাজা, সেটা হচ্ছে, ওটা বলিনি বোধহয়, বল্লাল সেন বা বিজয় সেন, দু জায়গায় আছে। হ্যাঁ, বল্লাল সেন বা বিজয় সেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, এবার ভুলবি না, কে? অশোক। আর ভুলবি না, আর ভুলিস না, ঠিক আছে, নাহলে চাপ হয়ে যাবে, ঠিক আছে। কনফিউশন, এটা ভুলে গেলে কিন্তু অন্য জায়গায় মাঠটার খেয়ে নিবি, ঠিক আছে। তো গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত বলছে। আমাদের রফিকুল ভাই বলছে যে কি সমুদ্রগুপ্ত আছে, আর আমাদের এখানে যেটা আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যাই হোক, এটা আমি কনফিউশনটা পরের ক্লাসে আমি দূর করে দেবো, ঠিক আছে, ভালো করে এটা আমি দেখে আসবো। বিজয়নগর শ্রেষ্ঠ, আর তোমরা পারলে কমেন্ট করবে যে কোনটা ঠিক, ঠিক আছে, কোনটা সঠিক তোমরা একটু কমেন্ট করবে। চলো, বিজয়নগর বংশের শ্রেষ্ঠ রাজা খুবই ইম্পর্টেন্ট, একটু আগেও বললাম, কৃষ্ণদেব রায়। হুসেন শাহী বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন। তাহলে আমরা কিন্তু কি পড়লাম, যে শ্রেষ্ঠ শাসক কিছু কিছু বংশের, তার আগের দিন পড়েছিলাম কিছু কিছু বংশের প্রতিষ্ঠাতা পড়েছিলাম। এবার এখন যেটা পড়বো সেটা হচ্ছে সর্বশেষ শাসক। এরকম করে কিন্তু কোশ্চেন আসে যে এই বংশের সবথেকে শেষ রাজা কে ছিল বা শাসক কে ছিল।
যেটা মৌর্য বংশ সেটা কিন্তু খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে। তো চলো তাহলে ইম্পর্টেন্ট কয়েকটা আছে সেটা আমরা জাস্ট পড়ে নেব। শেষ মুঘল সম্রাট পরীক্ষায় কিন্তু প্রচুর আসে, কে? দ্বিতীয় বাহাদুর শাহ, ভেরি গুড। আমাদের রফিকুল ভাই কিন্তু জিকে বেশ ভালো জানে, ঠিক আছে, দেখ ফাটাফাট করে বলবে, আশা করি বলবে। সুলতানি যুগের শেষ রাজা ইব্রাহিম লোধি, একদম গুড, ভেরি গুড। মৌর্য বংশের শেষ রাজা বৃহদর্থ, ভেরি গুড। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন, তাই তো আছে লক্ষণ সেন বংশের শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। চালুক্য বংশের শেষ রাজা বাদামির রাজা দ্বিতীয় কীর্তিবর্মন, ঠিক আছে, কীর্তিবর্মন। চোল বংশের শেষ শক্তিশালী রাজা রাজেন্দ্র চোল, ঠিক আছে। পল্লব বংশের রাজা অপরাজিত, একদম ভেরি গুড। তাহলে পল্লব বংশের শেষ রাজা হচ্ছে, তো দেখতে পাচ্ছ যে কি আমাদের অপরাজিত, ঠিক আছে। তো রাজা অপরাজিত, যেটা হয়ে গেল আমাদের। আজকে কিন্তু অনেক কিছু করে এলাম। তো আমাদের রফিকুল কিন্তু ভাই ভালোই পারছে তোমাদের সামনে, ঠিক আছে। তো আরেকটু কিছু পড়া যাক নাকি আজকে। কতক্ষণ হলো তাও? 10-15 মিনিট হবে নাকি? 13 মিনিট। তো এইভাবে যদি পড়া যায় তাহলে কিন্তু অনেক কিছুই তোমরা শিখে নিতে পারবে। চলো কিছু জিনিস এখান থেকে আমরা সাল করে পড়ে নিই, কিছু ইম্পর্টেন্ট কিছু সাল পড়ে নিই। মিষ্টি খেতে আসবা নাকি? এসব রাখবো আমি, তুই কি ভাবছিস? সব উড়িয়ে দেবো, হ্যাঁ এডিট করবো না আমি। চলো রাজনীতি না আজকে, রাজনীতি তো আমি বাজে কথাগুলো আবার রাখবো নাকি? উড়িয়ে দেবো এডিট করে, তাই না? চলো আজকে যেটা পড়বো আবার সেটা হচ্ছে যে কি বিংশ শতাব্দী ভারতের সামাজিক এবং ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন সংক্রান্ত। আচ্ছা ওটা দেখতে হবে একবার, আমি দেখবো, ভুল হতেও পারে, অসুবিধা নেই, ভুল হতেও পারে, ঠিক আছে। মানে বিভিন্ন যে ধর্মীয় সংস্কারমূলক যে আন্দোলনগুলো হয়েছিল তার যে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, আর কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল, আর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো কিন্তু পড়ব। তো খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখবি প্রত্যেকটা পড়লেই তোরা বুঝতে পারবি যে কতটা ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা কিন্তু এক্সামে এগুলো এসে থাকে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের আমরা নতুনভাবে একটা জিনিস আবার শুরু করি। আর এগুলো কিন্তু খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করে পড়বো, মাথাতেও যাতে থেকে যায় বা এখনই ঢুকে যায় এরকম করে পড়বো। প্রথমটাই বলছে যে আত্মীয় সভা, বলো প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, ভেরি গুড। কত সালে? ভেরি গুড, 1800। কোথায় হয়েছিল? 1815 সালে। 1815 সালে, স্থান হচ্ছে কলকাতা। তাহলে আমাদের আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায় কত সালে হয়েছিল? 1815 সালে। কোথায় প্রথম করেছিল? সেটা প্রতিষ্ঠিত কোথায় করেছিল? কলকাতাতে। তাহলে আত্মীয় সভা 1815 সাল, রাজা রামমোহন রায়, কলকাতা। চলো তারপরে আছে ব্রাহ্ম সমাজ। হ্যাঁ রাজা রামমোহন রায় হবে। কোথায় আর কবে? কলকাতাতে, একদম ব্রাহ্ম সমাজ কলকাতাতে। কত সালে? 1800। অপশানের কোনো গল্প নেই এখানে, অপশানের জন্য আমরা মক টেস্ট নিব, মক টেস্টে তুমি অ্যাটেন্ড করবে, ঠিক আছে। 1828 সালে, 28। তাহলে আমরা দুটো বললাম, একটা হচ্ছে আত্মীয় সভা রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, দুটোই কলকাতাতে।
আত্মীয় সভা হচ্ছে 1815 সাল, ব্রাহ্ম সমাজ হচ্ছে 1828 সাল। চলো এরপর আছে নববঙ্গ। ভেরি গুড। ডিরোজিও কত সালে? এটা হচ্ছে কলকাতাতেই করেছিল। কবে থেকে কবে? 1826 থেকে 1831। মানে নববঙ্গটা যেটা চলেছিল সেটা হচ্ছে যবে থেকে ডিরোজিও শুরু করেছিল তার পুরোপুরি সালটা, ডিরোজিও তো খুব অল্প বয়সে মারা গেছিলো, ঠিক আছে, তো তবে পুরোটাই নিয়ে নিয়েছে 1826 থেকে 1831 সাল পর্যন্ত। নববঙ্গ খুবই কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি ডিরোজিও, ঠিক আছে। এরপর আছে ধর্মসভা। এটা একটু আনকমন টাইপের, পারবি না তোরা মনে হয়। ধর্মসভাটা হয়েছিল কলকাতাতেই। রাধাকান্ত দেব প্রতিষ্ঠাতা। কে করেছিল প্রতিষ্ঠা? রাধাকান্ত দেব। কত সালে? 1830 সালে। 1830 সালে। আচ্ছা, কুকা আন্দোলন দারুণ ইম্পর্টেন্ট। পাঞ্জাবে, পাঞ্জাবে লুধিয়ানাতে। হ্যাঁ, এবার বলো আমাকে যে কার দ্বারা হয়েছিল? কি লেখা আছে? ভাই বালক সিং এরকম লেখা আছে, আমি নতুন শুনলাম। যাই হোক, ভাই বালক সিং। তবে কুকা আন্দোলনটা কবে হয়েছিল এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হয়েছিল 1841 থেকে 1871 সাল পর্যন্ত। হ্যাঁ, 1841 থেকে 1871 সাল পর্যন্ত লুধিয়ানাতে হয়েছিল কুকা আন্দোলন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে প্রার্থনা সমাজ, মোস্ট ইম্পর্টেন্ট। আত্মারাম পাণ্ডুরাম কোথায় করেছিল? নট কলকাতা, সবই কলকাতা না। হ্যাঁ, এটা হয়েছিল মুম্বাই। কত সালে প্রার্থনা সমাজ? 1867। 1867 প্রার্থনা সমাজ কে করেছে? কে হচ্ছে? আত্মারাম পাণ্ডুরাং, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1867 মুম্বাই হয়ে গেছে। আর্য সমাজ, আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী, এটা হচ্ছে যে কি মুম্বাইয়ে, এটাও মুম্বাইয়ে, এবং 1875 সালে। তাহলে কি বললাম যে আমাদের কি হয়েছিল? আর্য সমাজ। আর্য সমাজ কে করেছিল? দয়ানন্দ সরস্বতী, 1875 সালে মুম্বাইয়ে, বুঝেছে। থিওসফিক্যাল সোসাইটি, খুব ইম্পর্টেন্ট। থিওসফিক্যাল সোসাইটি, এটা প্রথম যেটা হয়েছিল সেটা হয়েছে 1875। এখানে যেটা করেছিল সেটা হয়েছিল অ্যানিবেশন করেছিল, ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে সেটা আলাদা। বাট এখানে যেটা প্রথম যেটা করেছিল সেটা হয়েছিল আমাদের 1875 সালে নিউ ইয়র্কে করেছিল। কে করেছিল? ম্যাডাম ব্ল্যাভ্যাটস্কি। এরাও তোদের হয়তো সেরকমভাবে আসে না, তো যেগুলো আসে সেগুলো আমি সেভাবে ধরছি। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন ইন্ডিয়ান ন্যাশনাল, সেটা হচ্ছে যে কি স্বামী বিবেকানন্দ। কোথায়? কলকাতাতে 1897। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। চলো, এগুলোর মধ্যে আর সেরকম ইম্পর্টেন্ট নেই। চলো, চলো এগুলোর মধ্যে তোমরা যে পরীক্ষাগুলো দিবে, এই পরীক্ষা দেওয়ার মধ্যে এগুলোই হচ্ছে যে কি খুব ইম্পর্টেন্ট। তো চলো আজকে একটুখানি আমরা রাজা রামমোহনের ব্যাপারে একটু ডিটেলসে জেনে আজকে ক্লাসটা আমরা শেষ করব, ঠিক আছে। রাজা রামমোহনের ব্যাপারে একটু ডিটেলস এনে খুব ভালো ভালো করে দেওয়া আছে। রাজা রামমোহন রায় তিনি কি বলছে, মোগল সম্রাট, মানে এই যে রাজা উপাধিটা দিয়েছিল একজন, কে দিয়েছিল? যে মোগল সম্রাট দ্বিতীয় আকবরের কাছ থেকে তিনি কিন্তু রাজা উপাধিটা পায়। পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে, যে রাজা উপাধিটা কে দিয়েছিল? রাজা উপাধিটা দিয়েছিল দ্বিতীয় আকবর, মোগল সম্রাট দ্বিতীয় আকবর। 1772 সালে কিন্তু কী হয়েছিল? বাংলার রাধানগরে তার জন্মগ্রহণ হয়। কত সালে? 1772 সালে তিনি জন্মগ্রহণ করেন। আর আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা করেন? 1815 সালে। 1815 সালে। তারপরে হচ্ছে যে কি 1817 সালে একটা বিশাল কাজ করেন। 1817 সালে যেটা করেন, কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন। 1817 সালে কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। 1825 সালে কিন্তু আবার একটা কলেজ প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে বেদান্ত কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন।
ঠিক আছে, সেটা হচ্ছে 1825 সালে। আর 1828 সালে কি পড়লাম, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে। আর 1829 সালে কিন্তু একটা বিশাল কাজ করেছে, সতীদাহ প্রথা। ভেরি গুড। 1829 সালে সতীদাহ প্রথা কিন্তু উচ্ছেদ করে বা রদ করে, বুঝা গেছে। তো এই ছিল আমাদের আজকে জিকে ক্লাস। অনেক কিছুই পড়লাম, অনেক কিছুই পড়া গেল। তো তোমরাও পারলে একটুখানি এগুলো কি করবে, পড়ে আসবে। রামমোহনকে রেনেসাসের জনক, এ হচ্ছে ব্যাপার। তো জিকেগুলো আমরা এইভাবে করব, তোমরাও পাবে। তো অবশ্যই নেক্সট যেটা হচ্ছে যে কি পড়ে আসবে তোমরা, এটাকে বারবার করে রিডিং পড়ে আসবে। আর পারলে ওই যে যেমন গান্ধার শিল্প, মথুরা শিল্পরীতি, অমরাবতী, সাঁচির এইটা, তারপরে হচ্ছে শিব মন্দির, ঠিক আছে, কাঞ্চি বিশ্ববিদ্যালয়, এই ধরনের জিনিসগুলো মানে কোন রাজত্ব বা কোন যুগে, ঠিক আছে, কোন যুগে আমাদের এগুলো হয়েছে, তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী দিনে পড়বো বা আলোচনা করব। তো তোরাও পড়ে আসবি, তাহলে কি তাড়াতাড়ি তোমরা যেমন